বিদ্যুতের দাম বৃদ্ধি চাপ বাড়বে মধ্যবিত্তের উপর। শিল্পের উৎপাদন খরচ নিয়ে চিন্তায় উদ্যোক্তারা। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। জলবায়ু পরিবর্তনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। নতুন চাপ সৃষ্টি করছে এল নিনো। ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ। আবহাওয়ার অস্বাভাবিক আচরণের সরাসরি প্রভাব জীবনযাত্রায়। পঞ্চগড় সীমান্তে পুশিনের চেষ্টা ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। জনগণকে সচেতন করতে মাইকিং। একাত্মতা ঘোষণা করে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। এআই এর অপব্যবহার রুখতে গাইডলাইন প্রণয়নের পথে হাঁটছে সরকার। ফ্যাক্ট চেকিং এর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব। বিশ্বের সঙ্গে তাল মেলাতে আলাদা প্যানেল গঠনের তাগিদ। এবং টাঙ্গাইলে দুই দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ। আগুনে পোড়ানো হলো ঘরবাড়ি। একজনের প্রাণহানি। ভৈরবে সংঘর্ষে 6 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চালু। সকালের সময় সঙ্গে আছে আমি সাবরিনা মজুমদার। বিদ্যুতের নতুন দাম নিম্ন আয়ের মানুষকে খানিকটা স্বস্তি দিলেও চাপে ফেলবে মধ্যবিত্তকে, এমন শঙ্কা নিয়ে মাসের হিসাব মেলাচ্ছেন জনগোষ্ঠীর একটা বড় অংশ। আর রফতানিমুখী শিল্পের উদ্যোক্তারা বলছেন বিদ্যুতের দাম বৃদ্ধিতে বাড়বে উৎপাদন খরচ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরও উস্কে দেয়। অর্থনীতিবিদরা মনে করেন 1 লাফে 20% পর্যন্ত দাম না বাড়িয়ে ধীরে ধীরে ঘাটতি সমন্বয় করা যেত। আশাফুল ইসলামের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর পল্লবীর বাসিন্দা তানিয়া বেগম 2 রুমের ফ্ল্যাটে ব্যবহার করেন লাইট, ফ্যান, ফ্রিজ। গত মাসে বিদ্যুতে খরচ প্রায় 2,500 টাকা। দাম বাড়ায় এখন তাকে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারে গুনতে হবে বাড়তি আরও 500 টাকার মতো। আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য 500 টাকা অনেক। কাঁচা বাজার বলেন, মাছের দাম সবকিছু তো বাড়তি। সিলিন্ডার যে বাড়ছে, বিদ্যুৎ বিলও যদি এখন বাড়ে তাহলে আমরা কিভাবে চলবো? নতুন করে বিদ্যুতের 18 থেকে 20% বাড়তি দামে সবচেয়ে চাপে থাকবে মধ্যবিত্ত শ্রেণী। ব্যবহার ভেদে এসব গ্রাহকের মাসিক ব্যয় বাড়বে 100 থেকে প্রায় 1,500 টাকা। বাড়তি টাকার জোগাড় নিয়ে অঙ্ক মেলে না টানাপোড়েনে থাকা অনেকের। 20% কি যাইতেই কোথায়? বোঝা উচিত ছিল যে আমি যে এত পার্সেন্ট এই জিনিসটা বৃদ্ধি করে দেবো, মানুষ কোথা থেকে দেবে? এটা তো মানুষের উপরে চাপাই দেওয়া হইতেছে। আমাদের ইনকামটা তো আর বাড়ে নাই। যদি হুট করে 1 মাসের ব্যবধানে যদি 700-800 টাকা বেড়ে যায়, তাহলে ভাই এটা আমাদের উপরে খুব বার্ডেন হয়ে যায়। শুধু বাসাবাড়ি নয়, শঙ্কায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও। রাজধানীর মিরপুরের একটি বেকারির হিসাব বলছে 3 মাসের ব্যবধানে এলপি গ্যাসে খরচ বেড়েছে মাসে 16 থেকে 17,000 টাকা। এখন বিদ্যুতে বাড়তি গুনতে হবে 4 থেকে 5,000 টাকা। একই অবস্থা অন্য ব্যবসায়ীদেরও। মজার দাম বাড়বে, তেলের দাম বাড়বে, চিনির দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে। এই রুটিটা আমরা এখন কত বেশি 40 টাকা, বাদ দিয়ে আমার 50 টাকা বিক্রি করতে হবে। আমরা যদি হঠাৎ করে আবার জিনিসপত্রের দাম বাড়াই, কোনো কাস্টমার নিতে চাবে না। সিলিন্ডারের যে বাড়ছে এটাতে আমাদের না বিশ্বাস। এখন আবার বিদ্যুৎ বাড়ছে, আমরা ছোটখাটো দোকানদার, আমরা বেঁচে থাকাটাই খুব কষ্ট করে। বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা সংকটে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় রফতানিমুখী শিল্প উদ্যোক্তারা। আমরা তো নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না, তাহলে এই না পাওয়ার উপরে আবারও দাম বাড়াই দিচ্ছে। এটা মরার বেকাররা বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাস পাচ্ছি না। সব কিছু মিলে আমি আপাতত গার্মেন্টস সেক্টরের উজ্জ্বল ভবিষ্যৎটা এখনো দেখছি না। নিয়ন্ত্রণহীন এলপি গ্যাসের বাজার, 2 দফা জ্বালানি তেলের দাম বাড়ার পর বিদ্যুতেও বড় লাফ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরও উস্কে দেয়ার। এত দাম বৃদ্ধি এটা অসহনীয় হবে, এটা খুব সাস্টেনেবল হবে না এটা, এবং অর্থনীতিতে চাপ পড়বে, বিশেষ করে গ্রাহক পর্যায়ে সরাসরি বিদ্যুতের বিল এবং একই সঙ্গে যে পণ্যটা উৎপাদন করছে তার দাম বৃদ্ধি, এবং এটা বাড়লে মূল্যস্ফীতি অবশ্যম্ভাবী। এটা 10% পর্যন্ত চলে যায়, এখন নামানোটা কিন্তু অনেক কঠিন হবে। এদিকে গণশুনানির মতামত উপেক্ষা করে দাম বাড়াতে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের খুব একটা বাইরে যায়নি বিএআরসি, যা গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি পণ্যের ক্রমাগত দাম বাড়ার সরাসরি প্রভাব যেমন পড়বে গ্রাহকের উপর, তেমনি বাড়বে পরোক্ষ চাপও। উৎপাদন খাতের ব্যয় বাড়ায় দিন শেষে তার বোঝা কোনো না কোনোভাবে গিয়ে পড়বে সাধারণ মানুষের কাঁধেই। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি। রেকর্ড ভাঙা তাপদাহের মধ্যেই পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীর উপর নতুন করে চাপ সৃষ্টি করছে এল নিনো। আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর উপর। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। অরূপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। খরতাপে পুড়ছে দেশ।
বর্ষায় নেই পর্যাপ্ত বৃষ্টি, শীতকালও যেন হারিয়ে যাচ্ছে। আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তন এখন সরাসরি প্রভাব ফেলছে মানুষের জীবনযাত্রায়। জাতিসংঘের আবহাওয়া সংস্থা WMO বলছে, পৃথিবীর তাপমাত্রা যখন রেকর্ড উচ্চতায়, ঠিক তখনই নতুন করে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব বিশ্বজুড়ে খাদ্য, পানি, স্বাস্থ্য ও অর্থনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে। এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। সাধারণত প্রতি 2 থেকে 7 বছর পর পর এটি ফিরে আসে এবং 9 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হয়। এর প্রভাবে বদলে যায় বাতাসের প্রবাহ, বদলে যায় প্রকৃতি। বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। এল নিনোর অভিঘাত সবচেয়ে বেশি পড়তে পারে কৃষি, পানি ও জনস্বাস্থ্য খাতে। জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট দেখব শুধু তাপমাত্রা বৃদ্ধি সেটা না, অথবা বৃষ্টিপাত হচ্ছে সেটা না। এইটার ফলে মানুষের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং স্বাস্থ্য, বিশেষ করে সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি আমরা জানি তাহলে আমরা মেজাজগুলো নিতে পারবো। আমরা আসলে ওই জানার জায়গাটাকে তো অনেক দূরে আছি। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনে আগাম সতর্কবার্তা ও বিপদ সংকেত প্রচারের পাশাপাশি জরুরি অবস্থা মোকাবেলায় কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা কমে যায়, তখন স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত হচ্ছে কি আগাম সতর্কতা জারি করা এবং সেরকম অবস্থা ঘটলে কি করবে সেই জরুরি প্রস্তুতি রাখা। কৃষি অর্থনীতিবিদ বলেন, আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ায় জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন না করতে পারলে কৃষি অর্থনীতি বাধাগ্রস্ত হবে। সরকারের পক্ষ থেকে এটা কৃষকদের কাছে আবহাওয়ার আগাম বার্তাটা পৌঁছে দিতে হবে। উন্নত জাত, যে জাতটা তাপ সহনশীল, এই তথ্যটাও কৃষকের কাছে পৌঁছানো। এটা যদি করা না যায় তাহলে আসলে আমাদের কৃষিতে একটা ধস নামবে, যেটা আমাদের অর্থনীতিতে একটা বিশাল বড় চাপের সৃষ্টি হবে। বিশ্বজুড়ে যেখানে তাপপ্রবাহকে নীরব ঘাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেখানে বাংলাদেশে এখনও এই ঝুঁকি মোকাবেলায় নেই পর্যাপ্ত সমন্বিত নীতিমালা। তীব্র তাপদাহ উন্নত বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে বিবেচিত হলেও আমাদের দেশে যেন তা স্বাভাবিক ঘটনা। নেই আগাম সতর্কবার্তা, নেই কার্যকর প্রস্তুতিও। এখন দেখার বিষয় এই পরিবেশ বিপর্যয় রোধে বর্তমান সরকার কী ভূমিকা নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন এলাকায় পুশ ইনের চেষ্টার মধ্যে পঞ্চগড় সীমান্তে এ ধরনের তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। রাতভর বিশেষ টহলের পাশাপাশি স্থানীয়দের সম্পৃক্ত করে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। বিজিবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে পুশ ইন ঠেকাতে লাঠি হাতে সীমান্ত এলাকায় নেমে পড়েছেন সেখানকার বাসিন্দারা। পঞ্চগড় থেকে রাহাত হোসেন রাফির তোলা ছবি নিয়ে সোহাগ হায়দারের রিপোর্ট। রাতের আধারে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, চলছে মাইক হাতে সতর্কতামূলক প্রচার। পুশিন ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল, লাঠি হাতে সীমান্ত এলাকা পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের আওতায় 136 কিলোমিটার সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে রাতের বেলায় নিবিড় নজরদারির পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইক হাতে জনগণকে সচেতন করা হচ্ছে। রাত যত গভীর হচ্ছে ততই ঘুমিয়ে যাচ্ছে প্রাণ ও প্রকৃতি। ঠিক সে সময়ে এভাবেই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং পুশিন ঠেকাতে তৎপর রয়েছে সীমান্তের অত্যন্ত প্রহরী বিজিবি সদস্যরা। এবার এই বিজিবি সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন সীমান্তে বসবাসরত গ্রামবাসীরা। ভারতে যাতে কোনো মানুষ পুশব্যাক হতে বাংলাদেশে পুশব্যাক না হয়, পুশিন না হয়, সেজন্য আমরা বিজিবিকে সার্বিক সহযোগিতা সবসময় করতেছি এবং আগামীতেও করব। এলাকার জনগণকে নিয়ে আমরা সবাই রাতভর এই বিজিবিকে সহযোগিতা করব এবং লাঠি সোটা নিয়ে আমরা এই বর্ডার বেল্টে এখন পর্যন্ত আছি। ইনশাল্লাহ সারা রাত থাকবো, যেন কোনো রকমে আমরা পুশিন হতে দিব না। আমরা দৃঢ়ভাবে প্রত্যয় করতেছি তারা যেন কোনোভাবেই আমাদের ভিতরে তাদের ভারতীয় নাগরিকদেরকে আমাদের এখানে পুশিন করতে না পারে। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ দমনের অভিযানে সীমান্তের বাসিন্দাদের সহায়তা কামনা করেছে বিজিবি। আমাদের টহল জোরদার আছে, আমাদের পিলার টু পিলার টহল আছে, সবসময় 24 ঘন্টার জন্য আসি। কোনো প্রকার যদি এরকম সংবাদ আপনারা পান আমাদেরকে সংবাদ দিবেন। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, তবে বিজিবির সতর্ক অবস্থানে নস্যাৎ হয় তাদের চেষ্টা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছে সোহাগ হায়দার, সরাসরি যাচ্ছে তার কাছে।
দেশের বিভিন্ন এলাকায় যখন পুশিনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে, ঠিক সে সময়ে দেশের সর্ব উত্তরের সীমান্ত এলাকা পঞ্চগড়ে আমরা দেখছি যে বিজিবি তাদের যে দায়িত্ব কঠোর অবস্থানে চলে গিয়েছে। আমি বলে রাখি, পঞ্চগড়ে 276 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই জেলার 3 পাশে ভারত সীমান্ত হয়, কিন্তু এখানে কিন্তু চারদিকে বিজিবির যে টহল সেটা কার্যক্রম আরো বাড়ানো হয়েছে। বলে রাখি যে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের আওতায় সর্বোচ্চ এই সীমান্ত 136 কিলোমিটার এলাকা তারা দায়িত্ব পালন করছে। তারা আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে মানুষের কাছে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে তারা বিভিন্ন রকম সতর্কতামূলক বার্তা দিচ্ছেন। একই সাথে এই যে সীমান্ত জেলায় যেন কোনো রকম ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের ঘটনা না ঘটে, তাই তারা রাত এবং দিন দুসময় কিন্তু তারা তাদের যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালনা করছে। আমি যদি গতকালের কথা বলি, গতকাল আমরা দেখেছি যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকায় কিন্তু বিজিবি মাইক হাতে নিয়ে সতর্কতামূলক প্রচার চালিয়েছে এবং এরপর কিন্তু বিজিবি সদস্যরা এবং স্থানীয়রা মিলে কিন্তু সীমান্ত এলাকায় তাদের যে বিশেষ মহড়া বা অভিযান সেটা পরিচালনা করেছে। এখন আমি আছি পঞ্চগড় সদরের মিরগড় সীমান্ত এলাকা। এখানে আমরা দেখছি যে বিজিবির যারা মিরগড় বিওপির সদস্য রয়েছে তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা সকাল এবং রাত দু সময়ে কিন্তু তারা কঠোর অবস্থানে থাকছেন, তাদের যে দায়িত্ব সেটা কিন্তু তারা পালন করছেন। আমরা কথা বলেছি বিজিবির যে পঞ্চগড় 18 ব্যাটালিয়নের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে সকল ধরনের অপরাধ নির্মূলে তারা তাদের যে তৎপরতা রয়েছে সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে মানুষকে নিয়ে তারা কাজ করতে চায়, সে উদ্দেশ্যে কিন্তু তাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করছেন। তারা বলছেন যে সীমান্তবর্তী এলাকার যে সকল মানুষ রয়েছে তারা যদি কোনো পুশিনের ঘটনা দেখে বা অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান দেখে, সেক্ষেত্রে কিন্তু স্থানীয় বিওপি এবং যারা বিজিবি সদস্য রয়েছে তাদের বিষয়টি অবগত করার আহ্বান জানাচ্ছেন এবং সতর্ক করছেন। আমি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত পঞ্চগড় জেলায় কোনো ধরনের পুশিনের ঘটনা না ঘটলেও কিন্তু আমরা দেখছি যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং বিজিবি বলছেন যে এখন পর্যন্ত যেহেতু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তাই তারা তাদের যে সতর্কতামূলক অবস্থান সেটা কিন্তু তারা নিশ্চিত করছেন। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন 136 কিলোমিটার সীমান্ত এলাকার দায়িত্ব পালন করলেও কিন্তু এখানে আরো দুটি ব্যাটালিয়ন রয়েছে, ঠাকুরগাঁ 50 ব্যাটালিয়ন এবং নীলফামারী 56। সব মিলিয়ে কিন্তু এই 3টি ব্যাটালিয়ন পঞ্চগড় জেলার দায়িত্ব পালন করছেন এমনটি আমরা জেনেছি। তবে সব থেকে বেশি কিন্তু 18 বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছেন 136 কিলোমিটার। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের মিরগড় সীমান্ত থেকে বিজিবির সতর্কতার সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত ছিলাম। এআই এর অপব্যবহার রুখতে গাইডলাইন প্রণয়নের পথে হাঁটছে সরকার। একই সঙ্গে সঠিক তথ্য পৌঁছে দিতে ফ্যাক্ট চেকিংয়েও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলছেন, শুধু আইন প্রণয়নই নয়, বরং এআই এর সুফল ও কুফল নিয়ে জনগণকে সচেতন করতে কাজ করবে সরকার। গাইডলাইনের পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মেলাতে দেশ বিদেশের পেশাজীবীদের সমন্বয়ে আলাদা প্যানেল করার তাগিদ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির রিপোর্ট। প্রযুক্তির উৎকর্ষতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন নিত্যদিনের বাস্তবতা। উন্নত বিশ্ব শিক্ষা, চিকিৎসা সহ নানান খাতে এর কার্যকর ব্যবহার করছে। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তার সফল ব্যবহার হচ্ছে, পাশাপাশি কখনো কখনো এটি হয়ে উঠছে গলার কাটা। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর ব্যবহার নতুন ভীতিকর পরিবেশ তৈরি করছে। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ডিফেক্ট ছবি বা ভিডিওতে সয়লাভ সব জায়গা। প্রতিপক্ষকে ঘায়েল করতে হরহামেশায় ব্যবহার হচ্ছে এই টুল, যা সামাজিক যোগাযোগ মাধ্যম পেরিয়ে ঘোলাটে করছে সামাজিক নিরাপত্তাও। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েক জায়গায় এআই ছবিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ছাত্র সংগঠনগুলোও। এ অবস্থা ভাবাচ্ছে সরকারকেও, যাচ্ছে তাই ব্যবহারের লাগাম টানতে গাইডলাইন করার পথে হাঁটছে সরকার। গাইডলাইন তৈরি করতে পারি, এটা যে করব এই সিদ্ধান্ত এখনো হয়নি, তবে এটা একটা গাইডলাইন তৈরি করা উচিত। এটা কিন্তু বিভিন্ন, শুধু বাংলাদেশেই যে সমস্যা তা কিন্তু না, পৃথিবীতে যে এআই এর যে একটা মানুষের উদ্বেগ আছে, এটা কতটুকু আমরা নিরসন করতে পারি আমরা সকলে মিলে। এআই নিয়ে
মোটামুটি সব পৃথিবীর সকল দেশে একসাথে কাজ করা উচিত অ্যাজ এ টিম। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলছেন, শুধু আইন প্রণয়নে নয় বরং এআই এর সুফল ও কুফল নিয়ে জনগণকে সচেতন করতে কাজ করবে সরকার। বাড়ানো হচ্ছে ফ্যাক্ট চেকিং এর সক্ষমতাও। কারেক্ট ফ্যাক্ট যেটা, সেটার বিস্তারটা আরও বেশি হবে, যে আমাদের ইনফরমেশনটা কি সেটা যখন প্রসারটা বেশি হবে তখন মিসইনফরমেশন ডিসইনফরমেশনের প্রচারটা অপেক্ষাকৃত কম হবে। সব কিছু যে আইন করে আপনার সব ঠিক করতে হবে তাও কিন্তু না, এবং আইন করলেই কি সবাই আইন মানছে? কাজেই আমাদেরকে ওইভাবে ট্রেন আপ করতে হবে। প্রতিনিয়ত আপডেট হচ্ছে এআই, ফলে শুধু নীতিমালা নয় বরং বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিশেষজ্ঞদের আলাদা প্যানেল করার তাগিদ দ্য এআই কালেকটিভের বাংলাদেশ প্রধানের। এটা এমন একটা প্রযুক্তি যে এত ফাস্ট যাচ্ছে, আজকেরটা কালকে চেঞ্জ হচ্ছে। আপনি একটা গভর্নমেন্টের নীতিমালা করলেন, ওটাই কিন্তু 2 বছর না 2 মাসও ধরে রাখতে পারবেন না। কাজে ওই নীতিমালাতে কনস্ট্যান্ট আপডেট করতে হবে, কনস্ট্যান্ট ওখানে ইনপুট থাকতে হবে বিশেষজ্ঞদের, যাতে গভর্নমেন্ট ইমিডিয়েট কুইক অ্যাকশন নিতে পারে। তো এরকম অনেক ট্যালেন্ট লোকজন বাইরে কাজ করছেন যারা এআই প্রযুক্তিগুলো নিয়ে, তাদেরকে সমন্বয় করে তাদেরকে নিয়ে একটা স্ট্রং সেল করা দরকার। সব ক্ষেত্রে এআই এর অপব্যবহার রুখতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ওপর জোর বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের সংযোগ তার চুরির ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সচিবালয়ের ভেতর থেকে তার চুরি করে বের করে যাচ্ছেন একজন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আউটসোর্সিং কর্মচারী রঞ্জন চন্দ্র ও ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে 21 হলের সামনে একটি ভাঙারি দোকান থেকে চুরি হওয়া তার উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশ জানায়, গত 22 মে সচিবালয়ের 3 নম্বর ভবন থেকে 8 কেজি 200 গ্রাম তামার তার চুরি করার কথা স্বীকার করেন রঞ্জন চন্দ্র। সেই তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলের সামনের ভাঙারি দোকানে 600 টাকা কেজি দরে বিক্রি করেন। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ঢাকা সফরের প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তার। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এবার আসছে বাজারের খবর। আসছে বাজেটে আবাসন ব্যবসায়ীরা এমন নীতি কৌশল চান যেন নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের দাম নিয়ে লুকোচুরির আশ্রয় নিতে না হয় তাদের। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও দাবি তাদের। যদিও অবৈধ অর্থ বৈধ করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা, তবে ফ্ল্যাটের নিবন্ধন প্রক্রিয়া এমনভাবে করার পরামর্শ যেন রোধ হয় কর ফাঁকির প্রবণতা। সাইফুল ইসলামের রিপোর্ট। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রায়হান শরীফ। তারপরও পরিবারের জন্য একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন 3 বছরেরও বেশি সময় ধরে। সঞ্চয়ও করছেন, যদিও মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে না পেরে অধরাই থেকে যাচ্ছে সেই স্বপ্ন পূরণ। খুব ইনক্রিজ করতেছে, যা হচ্ছে আমাদের জন্য মিডিল ক্লাসের জন্য খুবই রেয়ার হয়ে যাচ্ছে। আমাদের যে ড্রিম, যে নিজের একটা ফ্ল্যাট থাকা বা নিজের একটা বাসস্থান থাকা, সেটা এখন খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের হিসাব, রড সিমেন্ট সহ কাঁচামালের দাম বৃদ্ধির কারণে কয়েক বছরের ব্যবধানে ভবন নির্মাণে ব্যয় বেড়েছে 10 থেকে 20% পর্যন্ত। এমন বাস্তবতায় ফ্ল্যাটকে মধ্যবিত্তের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে বলে দাবি সংগঠনটির, যা বিক্রি মন্দার কবলে ফেলেছে খাতটিকে। নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বগতি, ইম্পোর্টেড আইটেমের ঊর্ধ্বগতি, ডলারের মূল্য বৃদ্ধি, সব কিছু মিলিয়ে ঢাকা শহরের মধ্যে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কে স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়াটা খুবই দুরূহ ব্যাপার। এই যে বিশ্ব যুদ্ধ পরিস্থিতিতে সব জায়গাতেই কিন্তু প্রাইস হিউজ বেড়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মানের হোটেল করতে গেলে এই ধরনের প্রোডাক্টের উপরে তারা যাতে একটা ছাড় দেয়। এর মধ্যেও বিক্রি হলে নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের আসল দাম নিয়ে চলে লুকোচুরি খেলা, যা সরকারকে বঞ্চিত করছে সঠিক রাজস্ব আদায় থেকেও। এমন দাবি তুলে নিবন্ধন হিসাবেও পরিবর্তন চায় রিহ্যাব। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কস্ট
এইটিকে কমিয়ে এনে আপনার যে মূল্যে আপনি ফ্ল্যাট কিনছেন সেই মূল্যের উপরেই আপনি রেজিস্ট্রিটা করে নেন। দরকার রেজিস্ট্রেশন কস্টটা আপনার মৌজা মাফিক আপনারা বাড়িয়ে দেন, তাহলে সবাই কিন্তু উইন উইন সিচুয়েশন। তবে মন্দার কবল থেকে আবাসন খাতকে টেনে তুলতে আসছে বাজেটে আবারও কালো টাকা সাদা করার দাবি সংগঠনটির। এতে অর্থ পাচার কমে দেশে বিনিয়োগ বাড়বে বলে যুক্তি তাদের। আপনি যদি এটা কোনো অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে এই টাকা কিন্তু দেশে বাইরে চলে যাবে, এবং বেগমপাড়া এইভাবেই তৈরি হয়েছে। তা আপনি আরেকটা বেগমপাড়া তৈরি করতে চান, সো আপনি এটা মেকানিজম করেন, এটা আইন করেন, রুল করেন, সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে টাকাটা দেশে বিনিয়োগ করার সুযোগ দেন। আমি এটার পক্ষে। রাজস্ব ফাঁকি রোধে নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তনের সঙ্গে একমত হলেও অর্থনীতিতে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। সুযোগ না দিয়ে বরং যেটা করা উচিত, সব ধরনের ফ্ল্যাটের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, যে ল্যান্ডের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, এগুলোকে এনআইডির মাধ্যমে আমাদের টিনের সাথে যুক্ত করা। মধ্যবিত্তকে স্বস্তি দিতে পুরান ফ্ল্যাট বিক্রিতে নিবন্ধন ব্যয়ভার কমানোর দাবিও খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বেশ পিছিয়ে দেশের তৈরি পোশাক শিল্প। এজন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ইউরোপ আমেরিকায় সৃষ্ট অর্থনৈতিক মন্দাকে সামনে আনছেন উদ্যোক্তারা। এই অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে আসছে বাজেটে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি শুল্ক পরিশোধেও ছাড় চেয়ে প্রস্তাব দিয়েছে বিজিএমইএ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছে কমল দে। 2024-25 অর্থ বছরের তৈরি পোশাক খাত থেকে $39 বিলিয়ন বেশি রপ্তানি ঘরে তোলার পর চলতি অর্থ বছরের জন্য $44.5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অথচ মে পর্যন্ত 11 মাসে এসেছে $35.31 বিলিয়ন। বৈশ্বিক নানা সংকটে ইউরোপ আমেরিকার বাজারে সৃষ্টি হয়েছে অর্থনৈতিক মন্দা। এতে কমে গেছে ভোক্তা ব্যয়, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে। যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, নানা রকম বৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতিতে একটা মন্দাভাব চলছে, যে কারণে বিক্রি কমে গেছে ইন্টারন্যাশনালি। আন্তর্জাতিকভাবে যখন বিক্রি কমে যায় তখন আমাদের অর্ডার সংখ্যা কমে যায়। এই যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, এটাতে আমাদের রপ্তানির যে একটা প্রবৃদ্ধি ছিল সে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। ক্রেতার প্রতিষ্ঠানগুলো পোশাকের দরদাম নিয়েও কড়াকড়ি করছে। বাজার মন্দার কারণে চলতি জুন থেকে আগামী আগস্ট পর্যন্ত ক্রয়োদেশ কমলো, পরের 3 মাসে ক্রয়োদেশ বাড়বে বলে আশা করছেন বিজিএমইএ নেতারা। কাজ কিন্তু ওই পরিমাণ এই মুহূর্তে নেই। সো কাজ এখন হয়তো সামনে ঢুকবে, এগুলি আপনার এক্সপোর্ট হইতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওই টাইমটাতে একটু পিক আশা করতেছি। ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন ও ভারত নানা কৌশলে ক্রেতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে কৌশল নির্ধারণের তাগিদ দিচ্ছেন গার্মেন্টস মালিকেরা। এজন্য আসছে বাজেটে গার্মেন্টস শিল্পে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। ট্যাক্সেশন 1% যেটা আমাদের ট্যাক্স কেটে নেওয়া হয় ডিউরিং আমরা যখন রেমিটেন্স আমরা রিসিভ করি, সেটাকে কমিয়ে 0.65 নিয়ে এসে সেটাকে মূল ট্যাক্সেশন হিসেবে ধরে আমাদেরকে যেন আর আশেপাশের কোনো ট্যাক্স ধার্য করা না হয়, ওটা থেকে অব্যাহতি চেয়েছি। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র 2100টি গার্মেন্টস এবং বন্দরনগরী চট্টগ্রামে 464টি কারখানা রয়েছে, যেখানে সরাসরি কর্মরত রয়েছে 40 লাখের বেশি শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শেষ সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে পঞ্চবটি চর সৈয়দপুর দ্বিতল সড়ক। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্পের 1.5 কিলোমিটারের ঢালাই এখনও বাকি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সড়ক যোগাযোগ সহজ করতে 2022 সালে শুরু হয় মুক্তারপুর পঞ্চবটি সড়কের আধুনিকায়ন। এই প্রকল্পের একটি অংশ পঞ্চবটি চর সৈয়দপুর দ্বিতল সড়ক। চলতি জুলাইয়ের শেষ সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে 6.28 কিলোমিটার দীর্ঘ এই দ্বিতল সড়ক। 36 ফুট চড়া 2 লেনের দ্বিতল সড়কের 90 মিটার পরপর এক্সপানশন জয়েন্ট এবং পিচ ঢালাই টপ লেয়ার স্থাপনের প্রস্তুতি চলছে। এরপরই হবে রোড মার্কিং। দ্বিতল সড়কে গুনতে হবে টোল। তবে 54 ফুট চড়া 4 লেন বিশিষ্ট নিচতলা থাকবে আগের মতোই টোল ফ্রি। টোটাল এলিভেটেড রোডের লেন্থ হতেছে 8.68 কিলোমিটার। এটা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। জুলাই শেষ নাগাদ এলিভেটেড রোডটা, দ্যাট মিনস দ্বিতল সড়কটা আমরা জনগণের জন্য মুক্ত করে দেব।
তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের প্রায় ১.৫ কিলোমিটারের ঢালাই এখনও বাকি। প্রকল্পের দীর্ঘ শত্রুতায় ভোগান্তিতে স্থানীয়রা। রাস্তাটা চালু হয়ে গেলে ভোগান্তি অনেক কমে যাবে। এটা শেষ হলে আমাদের সবার জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো। উপরে ওঠা নামার এটা কাজ চলমান বর্তমানে। আগামী ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। টোটাল প্রোগ্রেস আমাদের এখন পর্যন্ত প্রায় 93%। হোপফুলি টোটাল প্রজেক্ট আমরা হ্যান্ডওভার ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে করে ফেলব। ২,২৪২ কোটি ৭৭ লাখ টাকার মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৪%। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ফরিদপুরের সালথায় একটি সেতুর ভঙ্গুর দশায় ভোগান্তিতে অন্তত ২০ গ্রামের মানুষ। প্রতিদিন সেতু পেরিয়ে গন্তব্যে যেতে বেগ পেতে হয় তাদের, এমনকি মাঝখানে ভাঙা গর্ত থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় দ্রুত স্থায়ী সমাধান চান এলাকাবাসী। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও প্রকৌশল বিভাগ। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জীর্ণ সেতু, ভেঙে পড়েছে দুই পাশের রেলিং, মরিচা ধরেছে রডগুলোয়, এমনকি মাঝে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। এমন দশা ফরিদপুরের সালথার কাকদি গ্রামের খালের ওপর নির্মিত সেতুর। ১৯৯১ সালে ২২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হয়। এরপর অযত্ন আর অবহেলায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে খসে পড়েছে পিলারের পলেস্তারা, যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কাও রয়েছে। এরপরও ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পার হতে হয় ব্যবহারকারীদের। যাতায়াত পারাবার খুবই অসুবিধা আমাদের। ইউনিয়নের লোক কোনো মালামাল আনতে পারে না, যদিও আনে ৩ মাইল ঘুরে আনতে হয়। ২,০০০ টাকা গাড়ি ভাড়া, ওখানে আমরা ১০,০০০ টাকা আমাদের গাড়ি ভাড়া যায়। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে দ্রুত যাতে আমাদের এই ব্রিজটা যাতে হয়। তবে নতুন করে সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়েছে সংশ্লিষ্টরা। এখানে একটা নতুন ব্রিজের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পটা পাশ হলেই আমরা দ্রুতই এখানে নতুন একটা ব্রিজ নির্মাণ করতে পারবো। যুক্ত ব্রিজের কাজের যে প্রক্রিয়া সেটা এখন প্ল্যানিং কমিশনে পেন্ডিং আছে এবং খুব দ্রুতই আমরা আশা করছি সব প্রক্রিয়া শেষ করে আমরা ব্রিজের নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সালথার ৩টি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সেতু। সময় সংবাদ, ফরিদপুর। মাদারীপুরে হামসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও চালু হচ্ছে না কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার আইসিইউ ইউনিট। অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। আইসিইউর সেবা না পাওয়ায় মুমূর্ষু রোগীদের পাঠানো হয় ফরিদপুর কিংবা ঢাকা মেডিকেলে। এতে খরচের সঙ্গে বাড়ছে ভোগান্তি, ক্ষুব্ধ রোগী, স্বজন ও এলাকাবাসী। স্বাস্থ্য বিভাগ বলছে জনবল ঘাটতি থাকায় চালু করা যাচ্ছে না আইসিইউর সেবা। শাহাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। আমার বাচ্চারে ঢাকা রেফার করছে, কিন্তু টাকা পয়সার লেগে আমরা যাইতে পারছি না। মাদারীপুর সদর উপজেলার তালতলা এলাকার বাসিন্দা শাহিদা বেগম ৬ মাসের সন্তান ফাহিমকে ভর্তি করেন ২৫০ শয্যা জেলা হাসপাতালে। হামে আক্রান্ত ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন চিকিৎসক। স্বামী ফরিদ চকিদার রাজমিস্ত্রির কাজ করেন। অর্থাভাবে মেডিকেল কলেজ হাসপাতালে যেতে পারছেন না ফাহিমের বাবা মা। একই অবস্থা এখানে সেবা নিতে আসা অধিকাংশ মুমূর্ষু রোগীর। অথচ জেলার ১৩.৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২৫০ শয্যার হাসপাতাল। কেনা হয় ৩ কোটি টাকার আইসিইউ সহ বিভিন্ন যন্ত্রপাতি। রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালের নভেম্বরে উদ্বোধন করা হয়েছে ইউনিটটি, অথচ আজও মিলছে না সেবা। ডাক্তার বলছে ঢাকা লয়া যাইতে, আমরা তো গরিব, আমরা যাইতে পারি নাই। এখানে যদি আইসিইউ থাকতো তাহলে আমরা এখানে আইসিইউ সেবাটা পাইতাম। এখানে কোনো আইসিইউ নাই, আছে কিন্তু সেবা পাচ্ছি না আমরা। লাইফ সাপোর্ট দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখার এসব যন্ত্রপাতি থাকলেও ২৪ ঘন্টায় বন্ধ থাকে হাসপাতালের ৭ম তলার এই রুমটি। এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ। আইসিইউটা চালু না হওয়ার ফলে একদিকে যেমন টাকার অপচয় হচ্ছে, অপরদিকে মুমূর্ষু রোগীদের জীবনহানি হচ্ছে। অবশ্য শিগগিরই আইসিইউর সেবা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় সিভিল সার্জন। আইসিইউতে এবং ২৫০ শয্যা হাসপাতাল দুইটাতেই সরকারিভাবে পদায়িত জনবল নেই। খুব দ্রুতই হয়তো আমরা আশার আলো দেখতে পাবো এবং মাদারীপুরবাসীকে কাঙ্ক্ষিত সেবা ২৫০ শয্যা হাসপাতালের মাধ্যমে এবং আইসিইউর মাধ্যমে
দিয়ে তাদের চাহিদা পূরণে আমরা অনেকটাই সক্ষম হতে পারবো। মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের 266টি পদের মধ্যে 102টি পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। শিশু কিংবা বৃদ্ধ, মুমূর্ষ যে কোনো রোগীর জন্য আইসিইউ সেবা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে রোগী, তবে কেন এই আইসিইউ সেবা চালু হচ্ছে না সেটি এখন বড় প্রশ্ন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ডাম্পিং স্টেশন না থাকায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন ময়লার ভাগাড়। অথচ 9 বছর আগে শ্রীপুরে শোধনাগার নির্মিত হলেও চালু করা যায়নি নানা জটিলতায়। এমন বাস্তবতায় সরকারের দফতরগুলোকে সমন্বয়ের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মহাসড়ক থেকে শুরু করে মহল্লার অলিগলি সবখানেই আবর্জনার স্তূপ। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার সড়ক, মহাসড়ক সবখানেই দেখা যায় ময়লা আবর্জনা। নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় বছরের পর বছর ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশেই ফেলা হচ্ছে গৃহস্থলী ও কারখানার রাসায়নিক বর্জ্য। এতে প্রতিনিয়তই দূষিত হচ্ছে পরিবেশ। শিল্পাঞ্চল খ্যাতি পাওয়া এই শ্রীপুর উপজেলার মোট জনসংখ্যা প্রায় 30 লাখ। নাগরিক সেবার মান উন্নয়নে এখানে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করলেও এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাথা ব্যথা নেই কারোরই, যার ভুক্তভোগী এখন পুরো দেশবাসী। মহাসড়কের উপর কেমিক্যালযুক্ত এসব ময়লা খালবিল হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন নদ নদীতেও। দুর্গন্ধ, রাস্তাঘাট দিয়ে যাইতে পারি না, বাতাসের সাথে এই জিনিসগুলো মিশতেছে, এটার কারণে অনেক ধরনের রোগবালাই হতে পারে। অথচ প্রায় 9 বছর আগে আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। অত্যাধুনিক এই স্টেশনের নির্মাণ কাজও শেষ হয় অনেক আগেই, তবে বিপত্তি বাধে বন বিভাগের আপত্তিতে। ডাম্পিং স্টেশনে যাওয়ার রাস্তায় বনের জমি থাকায় তা পৌরসভাকে ব্যবহারের অনুমতি দেয়নি সংস্থাটি। অবশেষে সেই অনুমতি মিললেও এবার বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়া হয়েছে বলে জানানো হয়। রাস্তাটা ব্যবহারের জন্য আপনার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছি, কিন্তু আমাদের আরেকটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ লাইনের সংযোগের একটা বিষয় আছে। তো সেই বিষয়ে আমরা পত্র প্রেরণ করেছি। জনস্বাস্থ্য প্রকৌশলের যে ওয়েস্ট প্ল্যান্টটা রয়েছে সেটা যদি আমরা চালু করতে পারি তাহলে আমরা পার্মানেন্টলি এই ময়লার একটু সমাধান করতে পারবো। স্থানীয় সংসদ সদস্য জানান, শিল্প এলাকার প্রতিটি ইউনিয়নেই ময়লা ফেলার নির্ধারিত স্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটা ইউনিয়নে আমাদের একটা করে ডাম্পিং স্টেশন থাকা দরকার। যদি ডাম্পিং স্টেশন থাকে তাহলে আমরা সেই জায়গায় আমরা ময়লা ফেলতে পারবো। আমরা নানানভাবে জায়গা বের করার চেষ্টা করছি যে কোথায় আসলে ডাম্পিং স্টেশন করা যায়। আবর্জনা থেকে মুক্তি না মিললেও বর্জ্য অপসারণের জন্য নিয়মিত কর আদায় করছে শ্রীপুর পৌর কর্তৃপক্ষ। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। টাঙ্গাইলের কালীহাতিতে একানি খালে দীর্ঘদিন ধরে খামারের বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করেও মেলেনি সমাধান। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে প্রতিবেদন। এভাবেই উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে খামারের বর্জ্য। দুর্গন্ধ আর দূষণের কবলে টাঙ্গাইলের কালীহাতির একানি খাল, ভোগান্তিতে স্থানীয়রা। একসময় কৃষি ও গৃহস্থালী কাজে ব্যবহার হতো এই খালের পানি। এলাকাবাসী জানান, খালের পাশে প্রায় 10 বছর আগে গড়ে ওঠে 2টি মুরগি ও একটি গরুর খামার। এরপর থেকে একে একে খাল পাড়ে গড়ে ওঠে আরও কয়েকটি খামার। অভিযোগ রয়েছে, খামারের বর্জ্য ফেলা হয় খালের একাধিক স্থানে। দূষণের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করেও সমাধান মেলেনি বলে জানান স্থানীয়রা। মল যেগুলো আছে এগুলোর গন্ধে চলাফেরা করা যায় না। তাদের কইলে তো তারা করে না, কোনো নেয় না, উদ্যোগ নেয় না, কোনো কিছু তোয়াক্কার করে না। তোয়াক্কার না করে ওনাদের এই খালের মধ্যে শুকনা খালের মধ্যে মল ফেলা। অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি খামার মালিকরা। খাল দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত কোনো ধরনের প্রতিষ্ঠান বা কোনো পোল্ট্রি ফার্ম চালানোর কোনো সুযোগ নেই। সে বিষয়ে আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলবো এবং তাকে নির্দেশনা প্রদান করা হবে যাতে অতি দ্রুতই এই বিষয়ে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বংশা নদীর শাখা একানি খাল প্রায় 5 কিলোমিটার দীর্ঘ। সময় সংবাদ, টাঙ্গাইল।
চট্টগ্রামের চন্দনাইশে পঞ্চম শ্রেণীর এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, চন্দনাইশের বাসিন্দা ফেরদৌস রহমান প্রতিবেশী ওই শিশুকে ধর্ষণ করে আসছে দীর্ঘ 2 মাস ধরে। সর্বশেষ গত 15 মে ধর্ষণের পর ঘটনাটি জানাজানি হয়। ধর্ষক শিশুটির পরিবারকে বিষয়টি গোপন না রাখলে হত্যার হুমকি দেয়। গত 2 জুন পরিবার চন্দনাইশের থানায় মামলা করলে পরদিন পুলিশ ফেরদৌসকে গ্রেফতার করে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অভিযুক্ত ফেরদৌস। চুয়াডাঙ্গা সদরে বাসের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জ বাজার এলাকায় ওষুধ ডেলিভারি দিয়ে ফেরার পথে ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছান আকিব। বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গাগামী বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান তিনি। অজ্ঞাত মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর পরিচয় শনাক্ত হয়। যুদ্ধবন্ধে চলমান আলোচনায় খসড়া চুক্তি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের শর্তগুলো চাপিয়ে দিতে চাইছেন বলে অভিযোগ দেশটির। এদিকে চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সামরিকভাবে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা। ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কোনো চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে তার আপত্তি নেই। পাশাপাশি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম, যদিও এখন তার প্রয়োজন নেই। আমি এখন তার সঙ্গে দেখা করতে চাই না, তবে যদি কোনো চুক্তি হয় তাহলে তার সঙ্গে দেখা করতেও আমার আপত্তি নেই। আমার ধারণা আমি তার প্রিয় মানুষ নই, তবে তার কিছু জায়গায় ভালো সুনাম আছে। আমার ক্ষেত্রেও অনেকে খারাপ কথা বলে, যা পুরোপুরি সঠিক নয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, সামরিকভাবে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ এখন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে। তিনি অভিযোগ করেন, জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি, ভয় ছড়ানো এবং সরকারের উপর চাপ সৃষ্টি করাই এখন তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান জানান তিনি। যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় খসড়া চুক্তি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, প্রস্তাবিত সমঝোতা স্মারকে এখনও কিছু অস্পষ্ট বিষয় রয়েছে, যা পরিষ্কার করা জরুরি। পাশাপাশি ট্রাম্প ইরানের উপর চাপ সৃষ্টি করে নিজের শর্ত মানাতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের প্রভাব আরও স্পষ্ট হচ্ছে। মার্কিন সেন্টকম জানিয়েছে, শতাধিক বাণিজ্যিক জাহাজকে রুট পরিবর্তন করতে হয়েছে এবং কয়েকটি জাহাজ কার্যক্রম চালাতে ব্যর্থ হয়ে অচল হয়ে পড়েছে। অন্যদিকে সামুদ্রিক ট্র্যাকিং প্রতিষ্ঠান ক্লেপ্রারের তথ্য অনুযায়ী ইরানের পতাকাবাহী 4টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রায় 70 লাখ ব্যারেল তেল বহনকারী এসব জাহাজ দীর্ঘ বিরতির পর এই গুরুত্বপূর্ণ নৌপথ পেরিয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে কিছুটা স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। ফিফা বিশ্বকাপের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে গোটা বাংলাদেশকে। গ্রেটেস্ট শো অন আর্থ ঘিরে নানা আয়োজন করছেন ফুটবল প্রেমীরা। রাজধানীর টিকাতলিতে দেয়ালচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে মেসি, নেইমার, পেলে, ম্যারাডোনাদের স্মরণীয় সব মুহূর্ত, যে জায়গাটিকে সবাই ডাকেন ফিফা গলি নামে। ফুটবল পায়ে ড্রিবলিং আর আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের খুনসুটিতে রীতিমতো উৎসবের আমেজ ভাইরাল এই ফিফা গলিতে। আটচল্লিশ দলের ফুটবল বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সারা বিশ্বের মতো উন্মাদনা বাংলাদেশেও। প্রিয় দলের জার্সি, পতাকা সংগ্রহের পাশাপাশি চলছে নানা আয়োজন। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি ফিফা গলিতে।
রাজধানীর টিকাটুলির KN দাস লেনের এই কজন তরুণ ফুটবল খেলাটাকে অসম্ভব ভালোবাসে। বিশ্বকাপের মৌসুমে সে ভালোবাসার বহিঃপ্রকাশ হয় আরও বেশি রংতুলির কোমল স্পর্শে ফুটবল বিশ্বের তারকাদের বিভিন্ন মুহূর্ত আর মুখভঙ্গি ফুটিয়ে তোলার প্রয়াস। দেয়ালটাই যেন ওদের ক্যানভাস, ছোট্ট আদুরে সাড়া ফেলে দেয়া ফিফা গোলের চিত্র এমনই। এটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, বাইরের দেশে হয়েছে, তো ওইখান থেকে আমরা দেখতেছি কি ম্যাপে দেখতেছি যে স্বামীবাগ ফিফা গোল্লি, সবাই বলা বলি করতে স্বামীবাগ ফিফা গোল্লি, এরপর থেকে না এটা অটোমেটিক ফিফা গোল্লি একটা নাম হয়েছে। সবাই তো আশেপাশে এলাকা থেকে আসছে যে এখানে কি হচ্ছে, এখানে বাচ্চারা সকাল থেকে খেলাধুলা করতেছে, এই সাংবাদিক ভাইয়েরা আসতেছে, তো এখানে সবার ভিতরে একটা উৎসব কাজ করতেছে, একটা উৎসবের মতন হয়ে গেছে আমাদের এই ফিফা গোল্লি। প্রত্যেকদিন আসে আমার ভাইয়ারা আর্ট করে, আমার এটা ভালো লাগে অনেক। আমরা যে আয়োজনটা করছি এটা আপনার বিশ্ব মিডিয়া প্রকাশ করতেছে, আবার আপনার সবাই বলে যে ফিফা গোল্লি, আমাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে ছবি তুলে, এটা তো আমাদের অন্যরকম একটা ফিল কাজ করে। একসঙ্গে দেয়ালচিত্র আঁকাআঁকি করলেও সমর্থনের ক্ষেত্রে যেন চিরশত্রু। আর্জেন্টিনা আর ব্রাজিল ফ্যানদের খুনসুটি আর তুমুল ঝগড়ায় আরও ভালোভাবে বোঝা যায় এই তো বিশ্বকাপের মৌসুম। প্রত্যেকবারই বলে হেক্সা নিবে, কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যায়। তুই বাপদাদা আমলে যখন নিয়েছিল ওইটা নিয়েছে, এটা নিয়েই চলুক, এটা নিয়েই খাক সারা জীবন। আর আমরা যেহেতু গতবারও নিছি, ইনশাল্লাহ আবার নিব। এখানে যেহেতু 3টা আছে, এখানে 4টা বসবে। আমরা হাত দিয়া তো আর দল নেই। এই 3টা তো মনে করেন যখন নিছে 5টা দল ছিল, ঘুমায় ছিল যে দলগুলো, ওইগুলো দলগুলো উঠায় মাঠে খেলায়, এই 3টা পাইছে, 2টা যদি ধরেন তাহলে তো বিশ্বকাপ খেলা দেয়া হই নাই। সব পেনাল্টি, অফসাইডগুলো কি হইছে এগুলো দেখতে হবে। আচ্ছা, প্লান্টিকের তো একটা গোলের অংশ, তাই না? প্লান্টিকের তো একটা গোলের অংশ, তার মানে তুমি মানো অবশ্যই পেনাল্টিকে গোল হবে না। তোমরা যে ওয়ার্ল্ড কাপ পাইছো মানো, যেই ভাতা হোক, যেই মানো, তাইলে বলো মানি। আসলে আমি ব্রাজিল সাপোর্ট করি না, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমাকে ওরা জোর করে পড়াইছে। মেসির জন্য তারা জানপরণ দিয়ে খেলছে। আমাদের প্লেয়াররাও যদি আমাদের নেইমারের জন্য এমন ঝাঁপায় পড়ে, তাহলে আমরা আশাবাদী যে আমরা কাপ পাবো। 90% মানুষ হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান, বাট আমরা খুব কম মানুষ যারা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রান্সকে সাপোর্ট করতেছে। তো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ যারা দেখে তারা জানে ডেম্বেলে কত ডেঞ্জারাস, আর এমবাপে তো আরেকজন আছে, ও তো বেস্ট। গোলির মুখেই লিওনেল মেসির বিশ্বকাপ ট্রফিতে চুম্বনের ঐতিহাসিক মুহূর্তের ছবি। পেলে, ম্যারাডোনা, নেইমার কিংবা এমবাপ্পে, ইয়ামালদের ঠাঁই হয়েছে দেয়াল ক্যানভাসে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি না থাকায় হতাশ পর্তুগাল ভক্তরা। ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি নাই, আমি ভাইয়াদের বলবো ইনশাল্লাহ এই ছবি আর্ট করতে, যত তাড়াতাড়ি আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো। আছে বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হামজা চৌধুরীর ছবি, তাকে ঘিরে স্বপ্নটা আকাশ ছোঁয়া। আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো পরে, আগে বাংলাদেশ। এই কারণে আমরা কিন্তু হামজা চৌধুরী সবার আগে আঁকছি, আমরা জামাল ভাইয়ের ছবিটা আঁকবো। আমরা তো সবসময় স্বপ্ন দেখি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। মোটর বাইক আর বাইসাইকেল নিয়ে নানা কারিকুরিও দেখায় অনেকে। কেউ কেউ আবার ফিলিস্তিনবাসীর ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায়। প্যালেস্টাইন দেশে তো সবাই নিপীড়িত, তাই আমি চাই যে আমাকে দেখে সবাই প্যালেস্টাইন সাপোর্ট করুক। ফুটবল পায়ে মহাযুদ্ধে নামবে 48 দল। হাজার হাজার মাইল দূরেও রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে ভক্তদের। নিউ ইয়র্ক, মায়ামি, টরন্টো, ভ্যাঙ্কুভার, গুয়াডালাহারার সঙ্গে টিকাটুলির এই ছোট্ট গলিটাকে এক সুতোয় বাঁধতে পারে কেবলই ফিফা বিশ্বকাপ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ সাবরিনা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।